আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। ডকুমেন্টস ত্রুটিমুক্ত হলে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে সহজেই, দক্ষ হলে সমস্যা হবে না চাকরির ক্ষেত্রেও মত অভিবাসন বিশেষজ্ঞদের। অভিবাসন সংক্রান্ত এক গুচ্ছ নতুন আইন স্বাক্ষর করলেন নিউ ইয়র্ক গভর্নর। আইসের ক্ষমতার অপব্যবহার নিউ ইয়র্ক সহ্য করবে না মন্তব্য। এবং তীব্র গরমে উন্মুক্ত স্থানে 5 ঘন্টা কাজের নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। আগামী 3 মাস বেলা 11টা থেকে 4টা পর্যন্ত বলবৎ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই ইউএসএ সংবাদ। বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হলেও দক্ষ ও যাদের ডকুমেন্টসে কোনো জটিলতা নেই যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তাদের কোনো সমস্যা হবে না বলেছেন প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের অভিবাসন বিশেষজ্ঞ মুস্তাক চৌধুরী। চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চাকরির অনেক সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রে, তবে নির্দিষ্ট ক্ষেত্রে হতে হবে এক্সপার্ট। নাজিব বেগের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানের ক্ষেত্রে নানা শর্ত দিয়েছে দেশটি। আর এ নিয়ে ভিসা প্রত্যাশীদের মাঝে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে সঠিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করা গেলে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলছেন দেশটির এই অভিবাসন বিশেষজ্ঞ। এখন যে ট্রাম্প প্রশাসনের মেইন গাইডলাইনটা হলো যে আপনার ডকুমেন্টস যদি আপনার টু দ্য পয়েন্ট থাকে, আপ টু ডেট ডকুমেন্টস থাকে, আপনাদের ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দরকার সব প্রোভাইড করতে পারেন, ইউ স্টিল গানা গেট ইউর ভিসা। ওইটাতে কোনো সমস্যা হবে না, আপনি আমেরিকার ভেতর থেকে করেন বা আমেরিকার বাইরে থেকে। প্রবলেমটা তখনই আসে যেটা আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক দেখা যায়, যে মনে করেন যে আপনার আজকে জমা দিলেন, 10 বছর পরে ওই ডকুমেন্টস আপনি খুঁজে পাচ্ছেন না। তখন আমরা ট্রাই করি যে কিভাবে চেঞ্জ করে কিছু করার মতো। ওইগুলো করতে গেলেই কিন্তু এখন ঝামেলায় পড়বেন, কারণ ইউএসসিআইএসের বা আমেরিকান এমবেসি মেইন কথা হলো আপনি কোনো ফলস ইনফরমেশন দিতে পারবেন না। গ্রিন কার্ড প্রাপ্তিতেও দেশটির যথাযথ নিয়ম মেনে চলার উপর জোর দিচ্ছেন তিনি। অ্যাজ লং আপনাদের ডকুমেন্টেশন ঠিক আছে, আপনি কোনো ভায়োলেশন করেন না আপনি যে ভিসাতে ঢোকার পরে। সো ফর এক্সাম্পল মনে করেন আপনি B1 B2তে ঢুকলেন, ঢোকার পরে আপনি B1 B2তে আপনার কাজ করার কথা না, বা আপনি B1 B2 কাজ করছেন, দ্যাটস এ ভায়োলেশন অফ এ B1 B2। তখন আপনি চাইলেও আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। ওভারঅল আপনি যদি আপনার যে ভিসাতে এন্ট্রি ছিল আপনার ওই ভিসার রুলস রেগুলেশনস ফলো করেন, আপনি স্টিল অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবেন, আপনার দেশে ব্যাক করতে হবে না অ্যাডজাস্টমেন্ট। নিজের সেক্টরে জ্ঞান থাকার পাশাপাশি দক্ষ ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি প্রস্তাব পাশ করেছে। 215 ভোট পেয়ে নতুন বিলটি পাশ হয়। বিলের বিপক্ষে ভোট পড়ে 208টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা। সিএনএনের প্রধান হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেটলান কলিন্সের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ব্রিফিং চলাকালে নারী সাংবাদিককে দুর্নীতিবাজ বলে আখ্যা দেন ট্রাম্প। সেই সাথে পুরো সিএনএন সংবাদ মাধ্যমকে একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই নারী সাংবাদিকের চোখে সবসময় তিনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রত্যক্ষ করেছেন।
অভিবাসন সংক্রান্ত এক গুচ্ছ নতুন আইন স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইস বিরোধী আইনেও স্বাক্ষর করে গভর্নর বলেন, আইসের ক্ষমতার অপব্যবহার নিউ ইয়র্কে সহ্য করা হবে না। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসী নীতি গ্রহণ করেন। তারই অংশ হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইস হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে। আইস সদস্যদের গ্রেপ্তার অভিযান নিয়ে বিরোধী দল ও মার্কিন নাগরিকদের কঠোর সমালোচনার মুখেও পড়ে ট্রাম্প প্রশাসন। আইসের অভিযান কখনো কখনো সংঘাত পর্যন্ত গড়িয়েছে। তবে ট্রাম্পের আইস নীতির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন কয়েকটি রাজ্যের গভর্নর। এবার নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল অভিবাসন সংক্রান্ত একগুচ্ছ নতুন আইন স্বাক্ষর করেছেন। এ আইনে আইসের সঙ্গে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। সমর্থকরা একে ইতিবাচক বললেও সমালোচকরা এটির বিরোধিতা করছেন। ক্যাথির মতে, স্থানীয় পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব অভিবাসন আইন প্রয়োগ নয়, অপরাধ দমন ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা। নিউ ইয়র্কের এই নতুন আইন অনুযায়ী আইস কর্মকর্তারা আদালতের ওয়ারেন্ট ছাড়া স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, আশ্রয় কেন্দ্র, শিশু পরিচর্যা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, শিক্ষার্থী আবাসন, পার্ক এবং ভোট কেন্দ্রের মতো বহু সরকারি স্থাপনায় প্রবেশ করতে পারবেন না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে সাহসী ও বীর সন্তানদের সম্মানিত করার এক মহিমান্বিত মুহূর্তের সাক্ষী হল ম্যানহাটনের সিটি হল। জমকালো আয়োজনে উদযাপিত হল নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের ১৫৭তম পদক প্রদান অনুষ্ঠান। গত এক বছরে নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের প্রাণ বাঁচানো দমকল কর্মী ও জরুরি চিকিৎসা সেবকদের অসামান্য বীরত্বে দেয়া হল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফায়ার ফাইটারদের এই আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। Those whose service and whose sacrifice have made such immense contributions to our city. As we do so, I want to pause to acknowledge all those who make their work possible, many of whom are here with us today. নিউ জার্সি রাজ্যের অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আলোচকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত মিলন মেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। দুদিনব্যাপী এই বাংলা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে। ওয়াশিংটন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি স্যাম রিয়া। বাংলাদেশ, উত্তর আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে কবি, ঔপন্যাসিক, গবেষক, শিল্পী ও প্রকাশকদের নিয়ে এই উৎসবের আয়োজন করেন কবিতা দেলোয়ার। প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে ছিল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন। সেই সঙ্গে গীতি আলেখ্য, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক প্রকাশক প্রশ্নোত্তর পর্ব, লেখক আলোচক মুখোমুখি সেমিনার এবং শর্ট ফিল্ম প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বাংলা সাহিত্য উৎসব 2026-এর আজ ছিল শেষ দিন এবং আমরা খুব
সুন্দরভাবে এই উৎসবটা শেষ করলাম। আমি আশা করব যে এই আয়োজনটি অব্যাহত থাকবে এবং এই যে অসাধারণ সাহিত্য সংস্কৃতি অন্তপ্রাণ মানুষগুলো তারা এই আয়োজনের সঙ্গে থাকবেন। দ্বিতীয় দিনে ছিল কবি কণ্ঠের শব্দের দীপাবলি, নতুন মাটি নতুন ভাষা শিরোনামের বিশেষ পর্ব, সাদাতের গল্পঘরে পাঠকের আসর, নৃত্য পরিবেশনা, শ্রুতি নাটক, আবৃত্তি এবং চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। সবকিছু মিলিয়ে উৎসবের দ্বিতীয় দিনটি ছিল অনন্য। শুধুমাত্র নিয়োগ বেসড হলে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রসার হবে না। প্রত্যেকটা শহর এবং কবিতার সাথে যে প্রোগ্রামটা আপনারা করেছেন, আমি মনে করি এটি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো হয়েছে। এই সুযোগে আমি যারা এসেছেন কষ্ট করে সারা দিন ধরে আমাদের সাথে ছিলেন, 2 দিন ধরে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের স্টলে ছিল উপচে পড়া ভিড়। পাঠকদের এই উৎসাহ প্রমাণ করে প্রবাসী ও বাংলা সাহিত্যের শেকড় কতটা গভীর। হয়ে গেল ওয়াশিংটন ডিসিতে 2 দিন ব্যাপী বাংলা সাহিত্য উৎসব 2026। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল স্টেট থেকে বিভিন্ন লেখক, কবি ও সাহিত্যিকদের সমাগম ঘটেছে। ওয়াশিংটন ডিসি থেকে স্যামরিয়া, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। তীব্র গরমে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে 5 ঘন্টা উন্মুক্ত স্থানে কাজের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। 3 মাস বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। এ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। কুয়েত প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জানাচ্ছেন জিশান মাহমুদ। কুয়েতে গরম আসলেই তাপমাত্রা পৌঁছায় 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এ সময় জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। শ্রম আইনের মানদণ্ড ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত উন্মুক্ত স্থানে কাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে কুয়েত সরকার। এ সময় বন্ধ থাকে স্কুল কলেজও। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করলে শ্রমিক ও কোম্পানিকে গুনতে হয় জরিমানা। আমার দৃষ্টিতে কুয়েত সরকারের এই সিদ্ধান্তটি মূলত মানবিক ও স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছেন প্রায় 3 লাখ। এর মধ্যে খোলা আকাশের নিচে কাজ করার সংখ্যা নেহাত কম নয়। শ্রমিকদের প্রতি সরকারের এমন মানবিক সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আসলে আমরা জানি এই সময়টাতে প্রচুর পরিমাণে তাপদাহ থাকে। এর কারণে কিন্তু সরকার সকাল 11টা হইতে বিকেল 4টা পর্যন্ত কাজ করা বাইরে নিষেধ করেছে। বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। শ্রমিকদের সুরক্ষার কথা বিবেচনা করে 2015 সাল থেকে গ্রীষ্ম মৌসুমে উন্মুক্ত স্থানে কাজের সময়সীমা নির্ধারণ করে আসছে দেশটি। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের খোঁজ খবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ফারওয়ানিয়া হাসপাতাল ও শেখ জাবের আল আহমদ আল সাবাহ হাসপাতাল পরিদর্শন করেছেন। ওই হামলায় 5 বাংলাদেশি আহত হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। 1 জন পর্যবেক্ষণে আছেন এবং বাকি 2 জন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন। দূতাবাস জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। টরন্টো সিটি নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ক্যানাডিয়ান শারমিনা নাসরিন। টরন্টো সিটির 20 নম্বর ওয়ার্ডের স্কারবরো সাউথ ওয়েস্টের সিটি কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন, নিরাপদ ও বাসযোগ্য কমিউনিটি গঠন, যুব সমাজের অংশগ্রহণ এবং বহু সাংস্কৃতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন শারমিনা নাসরিন। অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, হাউজিং অ্যাফোর্ডেবিলিটি। সো যেখানে আসলে আমাদের যে হাউজিংয়ের যে ক্রাইসিসটা, আমি যখন প্রথম 9 বছর আগে এসে আই হ্যাভ টু পে হোল 1 year রেন্ট ইন অ্যাডভান্স. So that is the issues still in my mind, that how we can mitigate this kind of problems. So maybe non-profit housing affordability, we can solve these issues. টরন্টো প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ কার্নিভাল আগামী 13 ও 14 জুন
ওয়ার্ডেন স্টেশন নর্থ পার্কিং লটে অনুষ্ঠিত হবে। সোমবার রাতে স্পাইসি গ্রিল 2 হল রুমে সংবাদ সম্মেলনে আয়োজক রাসেল রহমান ও আইরিন রহমান উৎসবের সার্বিক বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত জানিয়ে আরও বক্তব্য রাখেন কো অর্গানাইজার ও ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকি। আয়োজকরা জানান, এবারের কার্নিভালে শতাধিক স্টল থাকবে। উৎসবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়াও থাকবে বর্ণাঢ্য বাংলাদেশ র্যালি সহ বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরার নানা নান্দনিক উদ্যোগ। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সৌদি আরবের মক্কায় একটি হলে মক্কা প্রাদেশিক খেলাফত মজলিস আয়োজিত হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ আজিজ ও দেলোয়ার হুসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ। হেফাজতে ইসলামের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 2026 ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে মেক্সিকোতে শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছে। বেতন বৃদ্ধি এবং পেনশন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজারো শিক্ষক। এমনকি বিশ্বকাপের জন্য তৈরি করা ফুটবলারদের বিশাল আকৃতির ম্যানিকুইনে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে বিশ্বকাপ হতে দেবেন না তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2026 বিশ্বকাপের উদ্বোধনের মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রস্থল। সিএনটি ইউনিয়নের ব্যানারে আন্দোলন করছে দেশটির শিক্ষকরা। রাজধানীর প্রধান সড়ক অবরুদ্ধ করে রেখেছেন তারা। সরকারি দপ্তরগুলোর আশেপাশের রাস্তা বন্ধ করে দেওয়ায় পুরো শহর জুড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। মেক্সিকোর সরকারি খাতের পেনশন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানাচ্ছেন শিক্ষকরা। তাদের দাবি, বর্তমান নিয়মে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে, কিন্তু অবসরের পর মিলছে মাত্র নামমাত্র সুবিধা। উচ্চতর মজুরি ও উন্নত কর্মপরিবেশেরও দাবি তাদের। বিক্ষোভের অংশ হিসেবে বিশ্বকাপের খেলোয়াড়দের বেশ কয়েকটি মূর্তি ভেঙে দিয়েছে আন্দোলনকারীরা। ফুটবলারদের বিশাল সব ম্যানিকুইনও আগুন ধরিয়ে দেন তারা। বিক্ষোভের আঁচ লেগেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক স্তরেও। মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে স্পেনের এক শীর্ষ কর্মকর্তার সরাসরি বৈঠক হওয়ার কথা থাকলেও আন্দোলনকারীদের বাধার মুখে শেষ পর্যন্ত বৈঠকটি হয়েছে অনলাইনে। মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। সহিংসতার জেরে চরম আতঙ্কের দিন কাটছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশ্বকাপকে কেন্দ্র করে বড় অঙ্কের ব্যবসার যে স্বপ্ন দেখছিলেন তা এখন ভেস্তে যাওয়ার মুখে। আর এদিকে দাবি আদায় না হলে বিশ্বকাপ মাঠে গড়াতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। 60 কেজি ওজনের চকলেট ব্যবহার করে প্রাচীন চিত্রকর্ম অ্যালং দ্য রিভার ডিউরিং দ্য কিমিং ফেস্টিভ্যালের একটি ত্রিমাত্রিক প্রতিরূপ তৈরি করেছেন চীনের একজন নারী চিত্রশিল্পী ফ্যান সুমো। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় দীর্ঘ 3 মাস ধরে কাজ করে 7 মিটার লম্বা এই শিল্পকর্মটি নির্মাণ করেন তিনি। এতে 176টি বাড়ি, 281টি গাছ, 20টির বেশি নৌকা ও 816 জন মানুষের ক্ষুদ্র অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। চীনের সে সময়ের রাজধানী বিয়ানজিংয়ের বিয়ান নদীর তীরে বাস করা মানুষের দৈনন্দিন জীবন ও দৃশ্যের প্রাণবন্ত চিত্রায়ন করা হয়েছে এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের ক্রিকেট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানার্স আপ হয়েছে নরসিংদী লায়ন্স। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট 12টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈকত দেবনাথের রিপোর্ট। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কুমিল্লা জেলা দল ও নরসিংদী জেলা দল।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সব কয়টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নরসিংদী লায়ন্স ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। মাঠে উপস্থিত নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। যারা প্রবাসী আছে একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই খেলাধুলার মাধ্যমে ভাগাভাগি করতে পারি আমরা। অনেক এনজয় করি ক্রিকেটটাকে, যেহেতু দেশে থাকতেও প্রফেশনাল ক্রিকেট খেলতাম। কুমিল্লাবাসীকে আমি উৎসাহ করতে পারছি দেখে আমরা অনেক খুশি। সিলেটের হয়ে আমরা নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। পুত্রজয়া লেক ভিউ ক্রিকেট ওভালে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার। যারা বাংলাদেশ কমিউনিটির এই জাতীয় স্পোর্টসের আয়োজন করবে, বাংলাদেশ হাই কমিশন পাশে থেকে সহযোগিতা করবে। যে দায়িত্বে কাজ করে সেটা, এবং বাংলাদেশ থেকে আমরা এসেছি বাংলাদেশের পরিবারকে আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য, এটাও একটা আমাদের দায়িত্ব থাকে। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার একাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান জসিমউদ্দিন, আহ্বায়ক সাইফুদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাবেক সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণসহ অনেকেই উপস্থিত ছিলেন এ আয়োজনে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় মিলন মেলায়। প্রেস ক্লাব কার্যালয়ে দিনব্যাপী দাবা, ক্যারাম ও লুডো প্রতিযোগিতায় বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। ক্যারাম খেলায় সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকলেও দাবা এবং লুডো খেলায় অংশগ্রহণকারীও ছিল চোখে পড়ার মতো। দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্স আপ আসাদুজ্জামান মুকুল। ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান ও রানার্স আপ শামসুল ইসলাম। লুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুলবুল হাসান ও রানার্স আপ হন বার্মিংহাম থেকে আসা ক্লাব সদস্য বাহার উদ্দিন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডকুমেন্টস ত্রুটিমুক্ত হলে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে সহজেই। দক্ষ হলে সমস্যা হবে না চাকরির ক্ষেত্রেও, মত অভিবাসন বিশেষজ্ঞদের। অভিবাসন সংক্রান্ত এক গুচ্ছ নতুন আইন স্বাক্ষর করলেন নিউ ইয়র্ক গভর্নর। আইসের ক্ষমতার অপব্যবহার নিউ ইয়র্কে সহ্য করা হবে না মন্তব্য। এবং তীব্র গরমে উন্মুক্ত স্থানে 5 ঘন্টা কাজের নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। আগামী 3 মাস বেলা 11টা থেকে 4টা পর্যন্ত বলবৎ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।